Okay. So first let me go to the full screen mode here. So we are here. Now we have already properly matched the position of the peaks. What we are expecting from the structure, what we have learned through our knowledge, what we expect, we are currently matching the position and the number of peaks. Now the come to the peak splitting. Peak splitting আমাদের করতে হবে কেন? কারণ peak splitting এর উপর আমার ডিপেন্ড করছে হচ্ছে তার নেবারিং হাইড্রোজেনের কাউন্ট। নেবারিং হাইড্রোজেনের কাউন্ট দেখা যাক ম্যাচ করে কিনা। আচ্ছা, এই যে মিথাইল গ্রুপ, এই মিথাইল গ্রুপটা নেবারিং কটা হাইড্রোজেন আছে? এবার এই যে মিথাইল গ্রুপ দেখো কার সাথে অ্যাটাচ আছে, এখানে যদি OCH3 ধরে নিই তাহলে এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা কার সাথে অ্যাটাচ আছে? অক্সিজেন। তার মানে নেবারিং এ অক্সিজেন আছে, অক্সিজেনের সঙ্গে কোনো হাইড্রোজেন আছে কি? এই অক্সিজেনের সাথে কোনো হাইড্রোজেন নেই, তাহলে নেবারিং হাইড্রোজেন হচ্ছে আমার 0, রাইট? তাহলে নেবারিং হাইড্রোজেন যদি 0 হয় তাহলে n+1 রুলে n কত? n0, n হচ্ছে নাম্বার অফ নেবারিং হাইড্রোজেন, তাহলে আমার নাম্বার অফ স্প্লিটেড পিক কত হবে? 1। তার মানে আমার একটা সিঙ্গলেট পাওয়া উচিত, মানে একটা সিঙ্গেল পিক। দেখো এখানে কিন্তু একটা সিঙ্গেল পিকই আছে, যে কালো প্রোটন তার কিন্তু একটা সিঙ্গেল পিক আছে, কিন্তু কোনো স্প্লিটেড পিকস নেই। ঠিক আছে, এইবারে চলে আসি আমি গ্রিন প্রোটনের ক্ষেত্রে। এই যে গ্রিন প্রোটনটা মানে এই যে অ্যারোমেটিক প্রোটনটা, দুটো এই কার্বনের অ্যারোমেটিক প্রোটনটা, এই যদি এখানে যদি আমি চলে আসি, এর নেবারিং কি পিক আছে এটা আমার দেখতে হবে। এর নেবারিং যে আমার পিকস, এটা কি পিকস আছে, হাইড্রোজেন কি আছে সেটা আমার দেখতে হবে। আচ্ছা, এর এখানে যদি আমি দেখি, ইফ আই কাম টু দিস হাইড্রোজেন, এখানে কি যে CH, হ্যাঁ এখানে আমার কি আছে? CH। ঠিক আছে, এই যে কার্বন, ঠিক আছে, এই অ্যাকচুয়ালি এই যে কার্বন, এই কার্বনের এই CH তার নেবারিং এ কি আছে? এখানে কার্বন, এখানে কার্বন। ঠিক আছে, এবারে এই কার্বনের রেসপেক্টে, এই কার্বনের রেসপেক্টে এখানে অ্যাকচুয়ালি এই জায়গাটাতে, এই জায়গাটাতে একটু ভুল আছে। কি ভুল আছে আমি বলি, সেটা হচ্ছে যে এই এর নেবারিং এ কি আছে? কার্বন, এর নেবারিং আছে এই কার্বন। এই দুটো কার্বনের মধ্যে কি কোনো প্রোটন আছে? এই দুটো কার্বনের মধ্যে কোনো প্রোটন নেই। কেন নেই? কারণ এই যে কার্বন তার সঙ্গে এই সাবস্টিটিউয়েন্ট আছে, এই যে কার্বন এর সঙ্গে সাবস্টিটিউয়েন্ট আছে। তাহলে অ এমনিতে বেনজিনে কি থাকে? CH, 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 CH করে থাকে। তাহলে এখানে যদি আমাকে এটা ঢোকাতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? একটা হাইড্রোজেনকে রিপ্লেস করতে হবে। এখানে আমাকে ঢোকাতে একটা হাইড্রোজেনকে রিপ্লেস করতে হবে। কাজেই এখানেও কোনো হাইড্রোজেন নেই, এখানেও কোনো হাইড্রোজেন নেই। তো দুপাশেই কোনো হাইড্রোজেন, the number of neighboring hydrogen of this hydrogen is actually 0. So we'll also get a singlet for this hydrogen, যেটা এটা। এখানে একটা ট্রিপলেট করা আছে, ট্রিপলেট আসবে না, এখানে অ্যাকচুয়ালি সিংলেটই হবে। আবার যদি আমি রেড হাইড্রোজেনে আসি, রেড হাইড্রোজেনেরও এইখানে কোনো হাইড্রোজেন নেই, এখানে কোনো হাইড্রোজেন নেই, কারণ এখানে হাইড্রোজেনটাকে রিপ্লেস করে ক্লোরিন ঢুকিয়েছি। তো দ্যাট উইল অ্যাকচুয়ালি অলসো বি সিংলেট। তো এখানে অ্যাকচুয়ালি ৩ টে সিংলেটই আসবে যদি আমি স্ট্রাকচারটা ফলো করি। এখানে দুটো থেকে স্প্লিটিংটা একটু, বাকি সব ঠিক আছে, স্প্লিটিংটা একটুখানি ভুল দেওয়া আছে। তো এনিওয়েজ, তো আমরা এখানে এক্সপেক্ট করব যে সিংলেটই, ৩ টে সিংলেটই আমরা এখানে পাবো। ঠিক আছে? বাকি সব ঠিক আছে। আমরা পিক পজিশন বা নাম্বার অফ পিকস, দ্যাট ইজ অল ফাইন। বাট স্প্লিটেড পিকস এ এই দুটোর ক্ষেত্রে সামান্য ওরা ভুল চুক করেছে আরকি। তো এইভাবে আমরা এক্সপ্লেইন করতে পারলাম পিক গুলো। নেক্সট এইটাতে আসছি। আরেকটা এক্সাম্পল এ আসি। ঠিক আছে? এইটা বা এইটা যেকোনো একটা এক্সাম্পল এ আমি আসি। ধরো এইটাতে আসছি। এটা একটুখানি, হ্যালো? স্যার, হ্যাঁ, হ্যাঁ স্যার, আমরা কেউ জয়েন করতে পারছি না। আমি তোমাদের তো I have allowed to join. I have allowed you to join. আমি কিন্তু অনেকবারই জয়েন করেছি। চেষ্টা করছি, পারছি না। আরেকবার চেষ্টা করো। স্যার শান্তনার মধু, হ্যাঁ, আরেকবার স্যার চেষ্টা করো। তখন থেকে তোমরা আরেকবার লগ আউট করে যাও, করে আবার লগইন করে আবার চেষ্টা করো। লগ আউট করে যাও। করে একটু জায়গাটা চেঞ্জ করে আরেকবার লগইন করে চেষ্টা করো। আমি তোমাদের অ্যালাউ করে দিয়েছি। ঠিক আছে?
আচ্ছা, এবার এইটাতে একটু আসি। এটাতে আবার একটু প্রোটনের ভ্যারিয়েশন আছে। লেটস সি হোয়াট হ্যাপেন্স হিয়ার। এই যে একটা কম্পাউন্ড এরকম কিন্তু স্ট্রাকচার প্রবলেমে দেয়। আচ্ছা, এরকম যে কম্পাউন্ড, ঠিক আছে? আচ্ছা, এইখানে প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, এনএমআর কোন জাতীয় সলভেন্টে করে, ঠিক আছে? এটা আগের দিন মধ্যে বলা হয়নি, আমি জাস্ট 1 মিনিট বলে দিই। তুমি যখন একটা কম্পাউন্ডের এনএমআর করবে, কোন জাতীয় সলভেন্টে করবে? প্রথম কথা হচ্ছে তোমাকে সেই সলভেন্ট নিতে হবে যেখানে তোমার কম্পাউন্ডটা সলিউবল। তোমাকে সেই সলভেন্ট নিতে হবে যেখানে তোমার কম্পাউন্ডটা সলিউবল হলো। কারণ ইনসলিউবল হলে কম্পাউন্ড যদি সলিউবল না হয় তুমি স্পেকট্রা পাবে কোত্থেকে? কিন্তু এখানে ক্যাচ কি, তোমার কম্পাউন্ডের মধ্যে কোনো কম্পাউন্ড বলছি, তোমার সলভেন্টটা যেন কোন রকম সেকেন্ডারি এনএমআর ক্রিয়েট না করে। কি বললাম? তোমার সলভেন্ট যাতে তুমি ডিজলভ করছো সেটা যেন কোনো রকম সেকেন্ডারি এনএমআর ক্রিয়েট না করে, কারণ ওটা যদি কোনো সেকেন্ডারি এনএমআর ক্রিয়েট করে তাহলে তোমার কম্পাউন্ডের সাথে ইন্টারফেয়ার করবে, তুমি কনফিউজ হয়ে যাবে। মানে অ্যাজ অ্যান এন্ড ইউজার উই উইল নট আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট দ্য এনএমআর that is generating by the machine, that is getting generated by the machine, is coming from the solvent or is coming from the compound. Since we are the end user, we do not know the NMR is coming from the solvent or compound. We will get confused that it is coming from the solvent or it is from the compound, or it is coming from the compound. We want NMR from the compound, right? Because we are going to analyze the compounded structure. So we'll be confused. That's why we have to take the solvent where it is soluble, as well as we have to keep in mind that the solvent should not generate any secondary NMR spectra. তাহলে কি করতে হবে? তার মানে হচ্ছে এই জাতীয় কম্পাউন্ড গুলো স্পেশালি ম্যানুফ্যাকচার হয়, এই জাতীয় সলভেন্ট গুলো স্পেশালি ম্যানুফ্যাকচার হয়। অর্থাৎ এখানে যে প্রোটন গুলো থাকে সেই প্রোটন গুলো ডয়টোরিয়েটেড প্রোটন দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়। আমরা আগের দিন পড়েছি কি 1H1 প্রোটনটা এনএমআর দেয়, রাইট? কিন্তু 1H2 যে প্রোটন সেটা এনএমআর দেয় না। তার মানে আমি যদি হ্যালো স্যার জয়েন করতে পারছি না আমরা দুজন। দাঁড়া, কারা কারা নাম বলছো? শান্তনা আর মধুরিমা। তোমাদের নাম কিন্তু এখানে আসেনি এখন, মানে আমার এখানে তোমাদের স্যার এরর দেখাচ্ছে তখন থেকে। আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। তার মানে কিছু একটা ইন্টারাপ্টেড কানেকশন হচ্ছে। হোয়াট ক্যান আই সে নাও? জাস্ট ট্রাই ওয়ান্স মোর। কিছু আমার এখানে দেখাচ্ছে, আমার এখানে তোমরা নিজেদের কিছু ডিভাইস নেই, মোবাইল? বিশাল তো জয়েন আছে, বিশাল তো জয়েন আছে না? নিজেদের 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 ডিভাইস দিয়ে ট্রাই করো, নিজেদের মোবাইল বা ডিভাইস। ট্রাই করছি, 2-3 বার ট্রাই করলাম, প্রত্যেকটা নেটওয়ার্ক এরর বলছে। তাহলে কিন্তু কম্পিউটার ল্যাবে যাও, কম্পিউটার ল্যাবে ওখানে প্রতিটা কম্পিউটারে জুমের ইয়ে দেওয়া আছে, ওখান দিয়ে ঢোকো। কম্পিউটার ল্যাবে প্রত্যেকটা কম্পিউটারে আমাদের কম্পিউটার স্যারকে বলো, উনি হেল্প করে দেবেন। প্রত্যেকটা টার্মিনালে জুম আছে, ওখান দিয়ে ট্রাই করো, ঠিক আছে? আমার এখানে তো অ্যালাউ সবাইকে করে দিয়েছি, এভরিবডি। আমার এখানে দেখাচ্ছে না কাউকে। আচ্ছা, তো থিং ইজ দ্যাট যে কি যেন বলতে, হ্যাঁ, তাহলে আমার ওই যে প্রোটন গুলো সলভেন্টের, সেখানে প্রোটন গুলোকে ডয়টোরিয়েটেড প্রোটন দিয়ে, মানে ডয়টোরিয়াম দিয়ে রিপ্লেস করে দেওয়া থাকে। তার মানে ধরো তোমার কোনো কম্পাউন্ড যদি ক্লোরোফর্মে সলিউবল হয়, আমরা ওই ক্লোরোফর্মের যে CH-Cl3 হাইড্রোজেনটাকে ডয়টোরিয়াম দিয়ে রিপ্লেস করেছি, ইট বিকাম CdCl3, ঠিক আছে? তোমার কোনো কম্পাউন্ড যদি মিথানলে সলিউবল হয়, তখন মিথানলে কটা প্রোটন আছে? CH3OH, চারটে প্রোটন আছে, তখন চারটে প্রোটনকে ডয়টোরিয়াম দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়, ইট বিকাম CD3OD। ইট ইজ কল্ড ডয়টোরিয়েটেড মিথানল, CD3OD। তোমার কম্পাউন্ড যদি ডিএমএসও তে সলিউবল হয়, ডিএমএসও মানে কি? ডাইমিথাইল সালফক্সাইড। সেখানে কটা প্রোটন আছে? 6টা। ডাইমিথাইল, তারপরে ডাইমিথাইল, তারপরে ডাইমিথাইল মানে দুটো মিথাইল, তার মানে একটা মিথাইলে 3টে, তার 3টে 6টা প্রোটন আছে। তাহলে 6টা প্রোটনকে 6টা ডয়টোরিয়াম দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়, ইট ইজ কল্ড ডয়টোরিয়েটেড ডিএমএসও। বুঝতে পারছো? তাহলে তোমরা যখন লেখা দেখবে যে CdCl3 বা CD3OD বা DMSO-D6, ওটা ডয়টোরিয়েট ডিএমএসওটাকে লেখা হচ্ছে DMSO-D6। তার মানে 6টা হাইড্রোজেনকে 6টা ডয়টোরিয়াম দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়েছে। তুমি বুঝবে এটা এনএমআর এর সলভেন্ট হিসেবে ইউজ হয়েছে, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে কত মেগাহার্টজে কাজ করছি। ইউজুয়ালি 200 মেগাহার্টজ, 300 মেগাহার্টজ, 400 মেগাহার্টজ, 600 মেগাহার্টজ অব্দি মেশিন হয়।
মেগাহার্টজ কখন বাড়ে? যখন তোমার কম্পাউন্ডের মধ্যে প্রোটন নাম্বারটা বেশি, নাম্বার অফ প্রোটনস বা ক্রিটিক্যাল পজিশন অফ প্রোটন, প্রোটন গুলো খুব ক্রিটিক্যালি প্লেস তোমার কম্পাউন্ডে, প্রচুর প্রোটন আছে যেগুলো খুব ক্রিটিক্যালি প্লেস, তোমাকে সেগুলোকে রিজলিউট করতে হবে, সেগুলোকে রিজলভ করতে হবে, যখন ইউ নিড টু হ্যাভ আ হাই রিজলিউশন মেশিন। কিন্তু তোমার যদি স্মল মলিকুল হয় যেখানে অত প্রোটন নেই বা অত ক্রিটিক্যালি প্লেস নয়, তখন 300 মেগাহার্টজ বা 400 মেগাহার্টজ এর মেশিন এনাফ। কিন্তু যদি তুমি পলিমারে ঢোকো, পলিমারে কি হচ্ছে, পলিমারের চেন লেংথ বেড়ে যাচ্ছে, নাম্বার অফ প্রোটনস বেড়ে যাচ্ছে, সো ইউ হ্যাভ টু এন্টার টু at least 400 megahertz বা 500 megahertz মেশিন। আর যদি তুমি প্রোটিন বা এগুলো করো, প্রোটিন বা বায়োমলিকুলস এগুলো করো যেগুলোর তো চেন লেংথও বড় প্লাস প্রোটন গুলো ক্রিটিক্যালি প্লেস, মানে সেখানে অনেক প্রোটন আছে, তার স্টিরিও কেমিস্ট্রি কোথায় কি বসানো আছে, হ্যাঁ, তার আলফা বিটা এই অ্যাঙ্গেল, তার যে আলফা পজিশন আর বিটা পজিশন বা তার যে ডাইহেড্রাল অ্যাঙ্গেল বা তার টর্শনাল অ্যাঙ্গেল, এগুলো ডিপেন্ড করে। তো সেই ক্ষেত্রে আমার প্রোটন গুলো ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে হবে, তখন ইউ হ্যাভ টু এন্টার থ্রু 600 মেগাহার্টজ মেশিন। এই ব্যাপারগুলো খুব কমন চলে, এগুলো জন্য আমি বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার এই মলিকুলটায় আসি। এই মলিকুলে দেখো, মলিকুলে দেখতে সিম্পল কিন্তু মলিকুলার অ্যানালিসিসটা ভালো করে করতে হবে। এটা কি, এখানে একটা সি, মানে এখানে সিএইচ আছে, এখানে ডাবল বন্ড, আবার এখানে সিএইচ2 ও সিএইচ2 সিএইচ3, ঠিক আছে? এটা ইথার, ইথারের এই দিকে একটা ডাবল বন্ড বলা জিনিস আছে, এই দিকে একটা সিঙ্গেল বন্ড বলা সিএইচ2 আছে। এটা এনএমআর স্পেকট্রাম কি হবে? তো আমি কি শিখিয়েছি, প্রথমে আমাদের দেখতে হবে কত টাইপের প্রোটন আছে, আমাদের দেখতে হবে কত টাইপের প্রোটন আছে। এবারে এই অ্যানালিসিসটা না একটু ম্যান টু ম্যান বা জার্নাল টু জার্নাল বা লিটারেচারে সামান্য ভ্যারি করতে পারে, ঠিক আছে? তো তবু আমরা দেখি কি ব্যাপারটা হচ্ছে। আচ্ছা, এইখানে যে জিনিসটা হচ্ছে, এরা অনেক ক্রিটিক্যালি অ্যানালাইজ করেছে, এক্ষুনি তোমার হয়তো ক্রিটিক্যাল অ্যানালিসিস লাগতো না, লাগবে না, কিন্তু আমি যদি ক্রিটিক্যালি ধরি, লেট আস গো বাই ক্রিটিক্যাল অ্যানালিসিস, এতটা মানে গোড়ার দিকে হয়তো নাও তুমি করতে পারো, বাট এখানে যখন করেছি আমি করে দিই। এইখানে যদি ডাবল বন্ড আছে না, while there is a double bond, the question of geometrical isomerism comes. মানে এখানে শুধু আমরা যেভাবে পজিশনকে অ্যানালাইজ করি, এখানে সেভাবে করলে হবে না, কারণ এখানে একটা আইসোমারিজমের কনসেপ্ট চলে আসছে। কারণ আমরা জানি যখনই ডাবল বন্ড থাকে তখনই কি আইসোমারিজম অ্যারাইজ করে, সি স্ট্রান্স, রাইট? জিওমেট্রিক্যাল আইসোমারিজম সেটা ওটা ধরেছে। এইবারে এখানে যদি আমি ডাবল বন্ড ধরি, এই দুটো প্রোটন হচ্ছে ট্রান্স প্রোটন, এই দুটো প্রোটন হচ্ছে, দেখো এই প্রোটনটা এই প্রোটনটা হচ্ছে ট্রান্স প্রোটন, ঠিক আছে? আর একে অপরের রেসপেক্টে ট্রান্স, আর এই দুটো একে অপরের রেসপেক্টে সিস। কিন্তু দুটো ট্রান্স প্রোটন যেহেতু আছে, সেহেতু এর অক্সিজেন থেকে যা ডিস্টেন্স আর এর অক্সিজেন থেকে ডিস্টেন্স উইল বি অলমোস্ট সেম, স্টিরিওকেমিক্যালি যদি ভাবি। এই যদি ওয়ান ডাইমেনশনে ভাবতাম তাহলে এই প্রোটনটা বেশি যাবে, এই প্রোটনটা ক্লোজ। কিন্তু যদি আমি স্টিরিওকেমিক্যালি ভাবি, তাহলে এ উপরের দিকে আছে নিচের দিকে আছে, তাহলে এর থেকে যা ডিস্টেন্স আর এর থেকে ডিস্টেন্স উইল বি অলমোস্ট সেম। এটাকে এরা অলমোস্ট সেম, বাট স্টিল দেয়ার মে বি সাম ভ্যারিয়েশন, স্টিল দেয়ার মে বি সাম ভ্যারিয়েশন, কারণ একটু এদিক ওদিক আমার হতে পারে। তো আমি কি করছি, আর এইটা তো অবশ্যই এর থেকে আলাদা। এই জন্য এইখানে আমি যদি তোমার ব্ল্যাকবোর্ডে তুমি যদি সিম্পল দেখো, তুমি যদি সিম্পল দেখো, তাহলে এইটা একটা টাইপ অফ প্রোটন, আর এই দুটো প্রোটন সিমিলার টাইপ হওয়া উচিত ছিল। কেন সিমিলার টাইপ? কারণ আমরা খালি চোখে বলবো এখানে CH2 আছে, দুটো প্রোটন অক্সিজেন থেকে ইকুই ডিস্টেন্স, তাই দুটো প্রোটন সেম, তাহলে এটা একটা টাইপ, আর দুটো প্রোটন একটা টাইপ হওয়া উচিত। যেহেতু এটা ক্রিটিক্যালি গেছে, এই সিস ট্রান্স কনফিগারেশন নিয়েছে, কাজেই এই প্রোটনের যা এর থেকে ডিস্টেন্স, এই প্রোটনের এই এর থেকে ডিস্টেন্সটা আলাদা হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি তাই, কিন্তু সিম্পলি দেখলে আমি একই নিতাম, অ্যাকচুয়ালি দেখলে অ্যাকচুয়ালি একটু ডিফারেন্সের ডিস্টেন্স আছে। সেই জন্য এইটা একটা টাইপের প্রোটন, এইটা একটা টাইপের প্রোটন, আর এইটা একটা টাইপের প্রোটন হয়ে যাচ্ছে। এটা তো অবশ্যই একটা টাইপ, যেহেতু এটা মোর ক্লোজার। আর এই দুটো ডিস্টেন্স, দুটো ডিস্টেন্সের মধ্যে তফাৎ আছে, জন্য এটা একটা টাইপ, এটা একটা টাইপ। তো এখানে আমি 3 ধরনের প্রোটন পাচ্ছি, ঠিক আছে? সিম্পল ভাবে দেখতে গেলে 2 ধরন পেতাম, এইটা একটা টাইপ আর এই দুটো একটা টাইপ। ক্রিটিক্যালি দেখলে এই দুটোকে আমি আলাদা নিয়ে নিচ্ছি। আর কি, আর এইখানে CH2 CH3, ঠিক আছে? এবার এই CH2 CH3 মধ্যে আবার ভাগ আছে, কি ভাগ আছে? এই যে CH2 এটা অক্সিজেনের বেশি কাছে, আর এই CH3 টা অক্সিজেন থেকে বেশি দূরে। দুটোই প্রাইমারি অ্যালকাইল, কিন্তু এটা অক্সিজেনের বেশি কাছে, এটা অক্সিজেন থেকে বেশি দূরে। কাজে এইটা একটা টাইপ, এইটা একটা টাইপ।
তাহলে দেখো এখানে কটা টাইপ পাচ্ছি, 1 2 3, এখানে 4, এখানে 5। তাহলে আমি 5টা টাইপ, মানে 5টা প্রোটনই, যে 5টা কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে, ওই 5টা প্রোটনই 5 রকম টাইপ প্রোটন, 1 2 3 4 5। তাহলে আমার কত, প্রথম এই অ্যানালিসিসটা খুব ক্রিটিক্যাল, এই কত টাইপের প্রোটন আছে এই অ্যানালিসিসটা খুব ক্রিটিক্যাল। এখানে জিওমেট্রিক্যাল আইসোমারিজম নিয়েছি, যদি আমি নাও নিতাম অ্যাটলিস্ট 4 ধরনের প্রোটন তোমার, যদি আমি সাদা চোখে দেখি অ্যাটলিস্ট 4 ধরনের প্রোটন তোমার পাওয়া উচিত। কিন্তু ক্রিটিক্যালি এবার শেখো, কারণ তুমি তখন এনএমআর করছো, এটা তো রিয়েলিস্টিক্যালি গ্রাউন্ডে ভাবতে হবে। সো ক্রিটিক্যালি শেখাটাই ভালো, আমি কখনোই বলবো না ক্রিটিক্যালি শেখাটা খারাপ। তো ক্রিটিক্যালি আমি দেখি, তাহলে 5 ধরনের প্রোটন আছে। তাহলে 5 ধরনের প্রোটনের জন্য আমি কটা পিক পাবো, 5টা পিক পাওয়া উচিত। দেখো এখানে 5টা পিকই আছে, 1 2 3 4 5, ঠিক আছে, 1 2 3 4, 5টা পিকই পাওয়া যায়। এখানে একটা ছোট পিক আছে, আপাতত এই ছোট পিকটা আমি ইগনোর করছি, আপাতত এই ছোট পিকটা আমি ইগনোর করছি, ঠিক আছে। এই 5টা 1 2 3 4 5, 5টা মেজর পিক আমি পেয়েছি, ঠিক আছে, 5টা মেজর পিক আমি পেয়েছি। এইবারে লেটস অ্যানালাইজ দ্য পিক। এইবারে কোনটার কেমিক্যাল শিফট কোথায় আসবে, কোনটার, দেখো এইটা হচ্ছে একদম প্রাইমারি অ্যালকাইল, এটা সব থেকে ডিস্টেন্ট আছে। 1 মিনিট, জাস্ট আই হ্যাভ এ কল। ইয়া আই এম ব্যাক। কোথায় ছিলাম, এখানে না, এখানে। আচ্ছা, সো আমরা 5টা মেজর পিক পেয়েছি। এবার কেমিক্যাল শিফট দেখো, এই অ্যালকিলটা হচ্ছে সব থেকে ডিস্ট্যান্ট, প্রাইমারি অ্যালকিল ইলেকট্রনিক এনভার্স সব দূরে আছে, সেই জন্য এটা সব থেকে কম কেমিক্যাল শিফট হবে, ওই তোমার 1 থেকে 2 এর মাঝে। দেখো 1 থেকে 2, 1 থেকে 1.5 এর মাঝে আমি কেমিক্যাল শিফট পেয়েছি। নেক্সট যে CH2, সেটা অক্সিজেনের অনেক ক্লোজ। অক্সিজেনের ক্লোজ থাকাতে আমি কিছু ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের কাছে থাকলে, ইলেকট্রনিক এনভায়রনমেন্ট হাই থাকলে কি হয়, কেমিক্যাল শিফট বেড়ে যায়। অক্সিজেন এতটাই হাই ইলেকট্রোনেগেটিভ, ওটাকে প্রায় কোথায় নিয়ে যাবে, 3 থেকে 4, মানে 2 থেকে 4 বা 3 থেকে 4 এই রেঞ্জে নিয়ে চলে। দেখো এটা আমি 3 থেকে 4 এর মাঝে এই আরেকটা ব্ল্যাক প্রোটনের পিক পাচ্ছি, পেলাম। তাহলে আমার দুটো প্রোটন হিসাব মিলে গেল। এইবারে এই প্রোটন গুলোতে আছে, এবারে এই যে প্রোটন, এই প্রোটনটা হচ্ছে লাইট গ্রিনিশ প্রোটন, এই সরি এইটা হচ্ছে লাইট গ্রিনিশ প্রোটন, লাইট ইয়েলোইশ প্রোটন। এবারে এই প্রোটনটা হচ্ছে হাইলি ডিশিল্ডেড। হাইলি ডিশিল্ডেড কেন, এই প্রোটনটা দেখো কত অত্যাচার হচ্ছে এর উপর, এইখানে অক্সিজেন এর সাথে লেগে আছে, সো এটাকে হাইলি ডিশিল্ড করবে অক্সিজেন, প্লাস এখানে একটা ডাবল বন্ড লেগে আছে। ডাবল বন্ড মানে কি, আরো ইলেকট্রন ডেনসিটি এখানে বেড়ে গেছে। তার মানে এও এদিক থেকে ডিশিল্ড করছে, এও এদিক থেকে ডিশিল্ড করছে, ঠিক আছে। তার মানে ইলেকট্রনিক ক্লাউডকে ঘিরে বসে আছে ডিশিল্ড করার জন্য। তাই তোমাকেও বাইরে থেকে অধিকতর সিগন্যাল দিতে হবে যে এর কাছে পৌঁছানোর জন্য, ঠিক আছে। তো কি হবে, তাহলে এর আমি কেমিক্যাল শিফট, ইলেকট্রনিক এনভায়রনমেন্ট হাই থাকা মানেই হচ্ছে তার
এতে তো এটা কি হবে, আমাকে বেশি কেমিক্যাল শিফট দিতে হবে। তো এটা কি করছি দেখো, এটা প্রায় তোমার 5-6 এর কাছে যাওয়া উচিত। দেখো এটা 6 এর উপর চলে গেছে। ঠিক আছে, এটা যদি শুধু ডাবল বন্ডটা না থাকতো, শুধু অক্সিজেন থাকতো, এটাও 3 থেকে 4 এর মাঝখানে পাওয়া উচিত ছিল এই ডিশিল্ডিং এর জন্য। ইলেকট্রনিক ক্লাউড ঘিরে বসে আছে, ডিশিল্ড করেছে, তার ইলেকট্রনটাকে টেনে এর ইলেকট্রনকে টেনে বার করে দিয়েছে, ডিশিল্ড করেছে, ফলে বাইরের সিগন্যালটা শুধু অক্সিজেনকে ভেদ করে যেতে হতো। কিন্তু এখন শুধু অক্সিজেনকে ভেদ করে গেলে হবে না, একটা ডাবল বন্ড বসে আছে, এই ওই দিক থেকে ডিশিল্ড করছে, ফলে দুটো ডিশিল্ডকে ভেদ করে দেওয়ার জন্য এর কেমিক্যাল শিফট আরো বেড়ে যাচ্ছে। ঠিক আছে, কত 6 থেকে 7 এর মাঝে দেখো চলে আসছে, মানে এটা 3 থেকে 4 এর উপরে যাওয়া উচিত। সো 3 থেকে 4 মানে কত, 5-6 বা 6.5 এরকম রেঞ্জে, দেখো 6.5 রেঞ্জে পাচ্ছি। তাই এটাকে আমি এক্সপ্লেন করতে পারছি। আচ্ছা, এইবারে এই প্রোটনটা দেখো, এই প্রোটনটা কি, প্রোটনটা অক্সিজেন থেকে এর থেকে বেশি যাবে। এই অক্সিজেনের প্রভাবটা এর ওপর কম আছে, এমন না যে নেই, আছে, কিন্তু এর থেকে কম। কিন্তু এর ওপর এই ডাবল বন্ডের এফেক্টটা পুরো আছে। কাজে ডাবল বন্ডের এফেক্ট থাকাতে আমি কতই পাচ্ছিলাম, 3 থেকে 4 এরকম জোনে পাচ্ছিলাম। কিন্তু এখানে অক্সিজেন একটা মাইল্ড এফেক্টের উপর আছে, যেটা 4 এর একটু উপরে যাবে। দেখো 4 থেকে 4.5 এর মাঝে রয়েছে এটা, দিস ওয়ান। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ দ্য দিস রেড প্রোটন বা যাই বলো। রেড প্রোটনটা কি, রেড প্রোটন না এর মতো এত বেশি ডিশিল্ডেড, না এর মতো ডিশিল্ডেড, এই দুটোর মাঝে, এই মানে মানে না এই দুটোর মতন এত ডিশিল্ডেড, না তোমার CH3 এর মতন অতটা শিল্ডেড, না এই CH3 টাইপ, না এদের মতন হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের মধ্যে আছে, দুটোর মাঝামাঝি হবে। তো এই দেখো, এই যেটা, এই যে এইটা, এই CH2 আর এই যে এইগুলো, এই যে এই দুটো যে হাইলি ডিশিল্ডেড প্রোটন ছিল, তার মাঝামাঝি আমি পাচ্ছি। ঠিক আছে, তার মাঝামাঝি আমি পাচ্ছি। তো রেড প্রোটনটা আমি এখানে মেলাতে পারছি। এটা একটু করতে করতে এটা পুরো ইলেকট্রনিক এনভায়রনমেন্ট, তার শিল্ডিং, ডিশিল্ডিং, ইন্ডাকটিভ এফেক্ট, এই যে কে কাকে কত বেশি মাস করছে, তাকে পেনিট্রেট করতে যেতে হচ্ছে, এইগুলো আমি ওইভাবে 2-4টে করতে করতে তুমি আইডিয়া পেয়ে যাবে। সবসময় মনে রাখবে, মোর ইলেকট্রোনেগেটিভ এনভায়রনমেন্ট মানেই হচ্ছে মোর ডিশিল্ডিং, মানে ওখানে ক্রস করতে বেশি সিগন্যাল লাগছে, তার মানে বেশি কেমিক্যাল শিফট উপরের দিকে যাচ্ছে। হলো? তাহলে 5খানা পিকের পজিশন আমি মেলাতে পারছি, 5খানা পিকের পজিশন আমি মেলাতে পারছি। এখন আর কি বাকি থাকছে, আর বাকি থাকছে যে পিক স্প্লিটিং, মানে সারাউন্ডিং যে তোমার কতগুলো প্রোটন কাউন্ট আছে এগুলোকে মেলানো। এখানে এবারে পিক স্প্লিটিং এ দেখো, আমি প্রথমে এই মিথাইল প্রোটনটায় আসছি, এইটা নিচে। এই মিথাইল প্রোটনের পাশে কি প্রোটন আছে, CH2। CH2 মানে এখানে কটা হাইড্রোজেন আছে, দুটো। তাহলে নেবারিং হাইড্রোজেন যদি 2 থাকে, তাহলে কতগুলো পিক স্প্লিটিং, এই প্রোটনটার কতগুলো স্প্লিট হবে, 2 + 1 3। তাহলে এখানে দেখো 1 2 3 এর ট্রিপলেট আছে, 1 2 3, এটা একটা বড়, আর এখানে একটা ছোট, একটা ছোট, ট্রিপলেট। তাহলে এইখানে ট্রিপলেট মেলাতে পারছি। ঠিক আছে, আচ্ছা, এরপরে তুমি চলে আসো হচ্ছে এই CH2 টা। এই যে CH2 টা, এর নেবারিং কটা প্রোটন আছে, এই দিকে তো একটাও প্রোটন নেই, এই দিকে 3টে প্রোটন আছে। তাহলে 3টে প্রোটন মানে এই CH2 এর পিক স্প্লিটিং কি পাবো, এই 3 এর জন্য হবে হচ্ছে n+1, মানে 3 + 1 4। তার মানে এই যে CH2 এটা একটা কোয়ার্টেট হবে। এই যে এখানে দেখো 4টে, এই বড় দুটো, এখানে বড় দুটো, আর এখানে একটা, এখানে একটা, 4টে আছে, কোয়ার্টেট পেলাম। আচ্ছা, এইবারে চলে আসো এইদিকে, এই যে CH, এই CH এর কি স্পিড হবে, এর নেবারিং কটা প্রোটন আছে, দুটো। এই যে এখানে এই যে কার্বন আছে, কার্বনের সঙ্গে কটা প্রোটন আছে, 1 2। তাহলে এর কটা পিক স্প্লিটিং হবে, 2 + 1 3। তাহলে এর 3টে পাওয়া উচিত। ঠিক আছে, এই যে এই যে তোমার একটু ইয়েলোইশ প্রোটনের 3টে পাওয়া উচিত। ওকে, এর তাহলে এখানে আমি একটা, এখানে 2 এর 3 পাবো। এই যে এখানে 3 লিখে দিয়েছে দেখো, এখানে 3, এখানে 3 পাচ্ছি। এখানে একটা ড্রয়িং এ ভুল করেছে, এখানে একটা এক্সট্রা পিক এঁকে দিয়েছে, কিন্তু এখানে 3 লিখেছে, 3 মানে এখানে ট্রিপলেটই পাচ্ছি। এখানে একটা ড্রয়িং এ একটা পিক কম হবে, ড্রয়িং এ একটা এক্সট্রা, এই যে এই সাইডের এইটা এক্সট্রা এঁকে দিয়েছে। এখানে দেখো, এখানে 3খানা দেখিয়েছে, এইখানে 3টের মধ্যে কাপলিং কনস্ট্যান্ট দেখিয়েছে, এটা এক্সট্রা এঁকে দিয়েছে, 3 লিখে দিয়েছে, 3 মানে 3টে ট্রিপলেট। আচ্ছা, এবার এই প্রোটনে আসো। ঠিক আছে, এই প্রোটন দুটো, সেটা এইটাতেই বলো বা এইটাতেই বলো, এদের নেবারিং প্রোটন কটা আছে, একটাই, কারণ এই কার্বনের সঙ্গে এটা অ্যাটাচ, এই নেবারিং কার্বন এটার সঙ্গে একটাই প্রোটন আছে। তাহলে একটা প্রোটন হলে আমি কি কটাগুলো, এই এই প্রোটনটাই বলো, এই প্রোটনটাই বলো, কটা স্প্লিট পিক হবে, একটা নেবারিং প্রোটন, তো 1 + 1 2, তাহলে ডাবলেট পাবো। তাহলে দেখো এইটারও ডাবলেট আছে, এই যে গ্রিনিশ প্রোটন, এই যে এটা দেখো, এটাকে জুম করে দেখিয়েছি, এটারও ডাবলেট দুটো।
আবার যে রেড প্রোটন এটারও ডাবলেট আছে, বড় করে দেখেছি ডাবলেট আছে, ঠিক আছে। আর এই যে মাঝখানে যেগুলো লিখছে 13 হচ্ছে কাপলিং কনস্ট্যান্ট, দুটোর মধ্যে ডিসটেন্স, এই দুটোর মধ্যে যে ডিসটেন্স। আমি আগের দিন কাপলিং কনস্ট্যান্ট বোঝাচ্ছিল যে কাপলিং কনস্ট্যান্ট ইম্পর্টেন্ট প্যারামিটার টু আন্ডারস্ট্যান্ড দ্য নেবারিং ইলেকট্রনিক এনভায়রনমেন্ট। নেবারিং ইলেকট্রনিক এনভায়রনমেন্ট যদি বাড়ে বা কমে তাহলে কিন্তু কাপলিং কনস্ট্যান্টের ভ্যালুটাও বাড়বে বা কমবে। তো কাপলিং কনস্ট্যান্ট ইজ অলসো অ্যানাদার ইন্টারপ্রিটেশন অফ দ্য নেবারিং ইলেকট্রনিক এনভায়রনমেন্ট। কাপলিং কনস্ট্যান্টের এক্সাক্ট সিগনিফিকেন্সটা পরে যখন আরো সড়গড় হবে বা কাজ করবে আরো বড় হবে তখন বুঝতে হবে, এখন অত মাথা ঘামানো কাপলিং কনস্ট্যান্ট মানে কাপলিং কনস্ট্যান্ট ইন্টারপ্রিটেশন এক্ষুনি বসানোর দরকার নেই, আগে এই ব্যাপারগুলো বোঝো। তাহলে মেলাতে পারছি? তাহলে এইভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে বিভিন্ন বই থেকে, যে প্র্যাকটিস প্রবলেমস আছে সেগুলো নিয়ে বা এক্সারসাইজের প্রবলেম তুমি পিক মেলাতে পারছো কিনা। যতগুলো পিক আমি এটা আমি কম্পাউন্ড থেকে পিকে গেছি, এখন অব্দি পিক থেকে কম্পাউন্ডে আসে, আমি কম্পাউন্ড থেকে পিক কি ম্যাচ করাতে পারছি? দিস ইজ আ ম্যাটার অফ প্র্যাকটিস, ঠিক আছে। দিস ইজ আ ম্যাটার অফ প্র্যাকটিস। এইভাবে তোমাকে যেভাবে শিখিয়েছি একটা 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 করে তোমাকে ম্যাচ করাতে হবে, ঠিক আছে। এন্ড দ্য সেকেন্ড থিং যেটা আমি একটা শুধু আলোচনা করি যে পিক থেকে আমি কি করে কম্পাউন্ডে আসবো, জাস্ট একটা আলোচনা করছি। এরপরে যখন আবার চেষ্টা করবো আরেকটা ক্লাস নেওয়ার, সেখানে আরেকটু ডিটেলসে করবো। আরেকটা ক্লাস নিলে মোটামুটি আরো দু একটা প্রবলেম আমি এনএমআর দেখে দিতে পারবো যেটা কি করে করে। তো আগে একটা আমি দেখে নিচ্ছি। ধরো এবার আমি পিক থেকে কম্পাউন্ডে যাচ্ছি, পিক থেকে কম্পাউন্ডে যদি যাই, ধরো এখানে একটা পিক আমাকে দিয়ে দিচ্ছে, কি দিয়ে দিচ্ছে, একটা 2 থেকে 3 এর মাঝে পিক আছে এরকম। এটা কত হবে? 2 পয়েন্ট, এটা 2.5, এটা 2.2 বা 2.3 তে একটা পিক আছে, আর এখানে 7 এ একটা পিক আছে। এবারে কি লিখে দিয়েছে? দুটো পিক আছে এ আর বি। এখানে কম্পাউন্ডটা শো করছে, কারণ শো করানো আছে কারণ তোমার হচ্ছে বুঝতে সুবিধা হয়, কিন্তু অ্যাকচুয়ালি তো যখন তোমাকে পরীক্ষায় দেবে বা তুমি যখন রিয়েলিস্টিক্যালি যখন তার কম্পাউন্ডটা পাবে না, তখন কি ম্যাচ করাবো সেটা দেখি। তাহলে এখানে আমার ধরো দুটো পিক আছে, একটা এ একটা বি, ঠিক আছে। একটা এই একটা পিক আছে আর একটা পিক আছে। কোথায় কি কি ডেটা দিয়ে দিয়েছে, ছবি দিয়ে দিয়েছে, মানে বুঝতে পারছি এটা 2.2 2.3 আশেপাশে আছে, এটা 7 এ আছে। আর কি বলে দিয়েছে, একটা পিকে ইন্টিগ্রেশন ভ্যালু 6H। 6H মানে কি বোঝায়? 6টা হাইড্রোজেন আছে, ঠিক আছে। তোমার ধরো এই পিকটায়, ধরো এটা আছে 6টা হাইড্রোজেন, ইন্টিগ্রেশন ভ্যালু হচ্ছে 6। আর এটা পিকে আছে 4টে হাইড্রোজেন, ইন্টিগ্রেশন ভ্যালু হচ্ছে 4 বলে দিয়েছে। এটা হচ্ছে 2.2, এটা বলে দিয়েছে 2.2, আর এটা 7। আর কি বলে দিয়েছে? দুটোই সিংলেট। আর কি বলে দিয়েছে? দুটোই সিংলেট। এবারে তুমি কম্পাউন্ডটা বলো। এইখানে আমি যদি কম্পাউন্ডটা করি কি পাবো? দেখো দেখো 2.2 বা 2 এর আশেপাশে পাচ্ছি, মানে ডেফিনেটলি দ্যাট উইল বি সাম কাইন্ড অফ অ্যালকিল গ্রুপ, কারণ 1 থেকে 1.5 বা 1.5 থেকে 2 এই রেঞ্জে কি আসে? অ্যালকিল গ্রুপ আসে। এটা প্রাইমারি বা সেকেন্ডারি বা টারশিয়ারি হতে পারে, বাট অ্যালকিল গ্রুপ, ঠিক আছে। এবারে তাহলে এটা একটা অ্যালকিল গ্রুপ। এবারে একটা অ্যালকিল গ্রুপ যদি আমি ভাবি কি হবে? CH3। তাহলে কিন্তু এখানে আমাকে বলেছে 6টা প্রোটন আছে, একটা CH3 গ্রুপে কটা প্রোটন আছে? 3টে, রাইট। কিন্তু আমার এখানে বলে দিয়েছে 6টা প্রোটন আছে। তাহলে 6টা প্রোটন মানে কটা অ্যালকিল গ্রুপ হতে পারে? একটা আন্দাজ করছি, হয়তো দুটো অ্যালকিল গ্রুপ আছে, আন্দাজ করছি যে দুটো হয়তো অ্যালকিল গ্রুপ আছে, ঠিক আছে। তাহলে এখানে আন্দাজ পেলাম কি দুটো অ্যালকিল গ্রুপ আছে। আচ্ছা, এইবারে একটা 7 পিক আছে। 7 পিক মানে আমি কি শিখিয়েছি? যদি 7 পিক থাকে, একটা মোটামুটি আন্দাজ করে অ্যারোমেটিক রিং আছে। যদি 6.5 7 7.5 এরকম জায়গায় পিক আসে, তার মানে অ্যারোমেটিক গ্রুপ আছে। এখানে একটা পিক আছে মানে তাহলে অ্যারোমেটিক গ্রুপ আমি ধরে নিতে পারি। তাহলে একটা অ্যারোমেটিক আরেকটা হচ্ছে আমার দুটো মিথাইল আমি পেলাম। এইবারে দুটোই সিংলেট, এটাও সিংলেট কি করে হচ্ছে? দ্যাট ইজ আ ম্যাটার টু ম্যাচ। তখন তোমায় কি করতে হবে? আমরা কি করি, একটা বেনজিন রিং আঁকবো, একটা বেনজিন এঁকিয়ে দুটো অ্যালকিল গ্রুপ ওখানে আঁকবো, এঁকে দেখবো অ্যালকিল গ্রুপ দুটো কোন পজিশনে বসালে আমি দুটো সিংলেট পাচ্ছি। অ্যালকিল গ্রুপ দুটো কোন পজিশনে বসালে আমি দুটো, মানে আমাকে এমন ভাবে স্ট্র্যাটেজিক্যালি বসাতে হবে যাতে অ্যালকিল গ্রুপের যে প্রোটন তারও নেবারিং কোনো প্রোটন থাকবে না, আবার অ্যারোমেটিক যে প্রোটন তারও নেবারিং কোনো প্রোটন থাকবে না, ঠিক আছে। সেটা কিভাবে বসালে আমি পাচ্ছি? দ্যাট আই হ্যাভ টু ম্যাচ। এবারে এখানে একটা জিনিস যেটা দিয়েছে, সেখানে এইখানে অ্যাকচুয়ালি অ্যারোমেটিক যে প্রোটন দ্যাট শুড বি আ ডাবলেট। এখানে অ্যাকচুয়ালি একটা ডাবলেট হবে।
এটা সিংলেট সব ঠিক আছে, কিন্তু জাস্ট অ্যারোমেটিক প্রোটনটা একটা ডাবলেট হবে। এরা যে স্ট্রাকচার এঁকেছে তাতে অ্যারোমেটিক প্রোটনের একটা ডাবলেট হবে। কিরকম? আচ্ছা, তার মানে আমি যদি এই পজিশনে আমি বসাই দেখি, তাহলে দেখো এই যে CH3, এই প্রোটনের নেবারিং যে কার্বন, তার কি কোনো প্রোটন আছে? নেই, কারণ এই কার্বনের প্রোটনটাকে রিপ্লেস করে এটা ঢুকিয়েছি। এই যে CH3, তার যে নেবারিং কার্বনে কোনো প্রোটন আছে? নেই, এটাকে রিপ্লেস করে ঢুকিয়েছি। তার মানে এরও নেবারিং প্রোটন নেই, এরও নেবারিং প্রোটন নেই, তাহলে নেবারিং প্রোটন n = 0 ফর দিস মিথাইল। তাহলে এর কি পাবো? নাম্বার অফ স্প্লিটেড পিকস n+1, দ্যাট মিন্স 0+1, দ্যাট ইজ 1। তাহলে আমি এখানে সিংলেট পাচ্ছি, ফাইন। এবার অ্যারোমেটিক প্রোটনে আসি। এবার অ্যারোমেটিক প্রোটন যদি যে কোনো একটা অ্যারোমেটিক প্রোটন নাও, এই দিকে তার কোনো নেবারিং প্রোটন নেই, কিন্তু এই দিকে তার একটা নেবারিং প্রোটন আছে। আমি যদি এইদিকে অ্যারোমেটিক প্রোটন নিই, এই দিকে কোনো নেবারিং প্রোটন নেই, কিন্তু তার এইদিকে নেবারিং প্রোটন আছে। আবার যদি তুমি এই নেবারিং প্রোটন নিই, তাহলে এই দিকে কোনো নেবারিং প্রোটন নেই, এই দিকে কোনো তার নেবারিং প্রোটন নাই, কিন্তু এই দিকে আছে। তাহলে আমি অ্যারোমেটিক প্রোটন যাইনি, দেখবে পাশে একটা অ্যারোমেটিক প্রোটন আমি নেবারিং পাচ্ছি। তাহলে n = 1 হচ্ছে, তাহলে n+1 শুড বি 2। তো এখানে একটা ডাবলেট হবে, এটা একটা ভুল, আদারওয়াইজ অল আর রাইট। তাহলে আমি এইভাবে ম্যাচ করাতে পারছি। দুটো পিক মানে দু ধরনের প্রোটন। দু ধরনের প্রোটন কি বোঝাই যাচ্ছে, 2.2 মানে একটা মিথাইল, আর একটা 7 মানে হতে পারে অ্যারোমেটিক। দু ধরনের প্রোটন হয়ে গেল, একটা অ্যারোমেটিক একটা মিথাইল প্রোটন। এবারে সিংলেট, একটা সিংলেট আর একটা শুড বি ডাবলেট। তাহলে আমি বসিয়ে ম্যাচ করে দিলাম, কাজ শেষ। তো এটা তোমাকে বসিয়ে ম্যাচ করাতে হবে। ধরো একটা পজিশনে বসালে ম্যাচ করলো না, তখন আবার অন্য পজিশনে বসাবে, দেখবো সেখানে ম্যাচ করছে কিনা। ম্যাচ করলে ভালো, না করলে আবার অন্য পজিশনে বসাবে, ম্যাচ করছে কিনা। ম্যাচ করলে ভালো। এই করে তোমাকে 2-3 বার ট্রায়াল এরর করে জিনিসটাকে নিয়ে যেতে হয়। এটা খুব সিম্পল মলিকুল। যখন একটু বড় মলিকুল বা একটু কমপ্লিকেটেড মলিকুল হয়, তখন তোমাকে এরকম ভাবে বসিয়ে ম্যাচ করাতে হবে। ফাইনাল যেন তোমার ডেটার মধ্যে সব কটা ম্যাচ থাকে, মানে নাম্বার অফ প্রোটনস এর সঙ্গে নাম্বার অফ পিকস, তোমার প্রোটনের পজিশন, যে কেমিক্যাল শিফট, তার সাথে ইলেকট্রনিক এনভায়রনমেন্ট, নেবারিং প্রোটনের সাথে নাম্বার অফ স্প্লিটেড পিকস, এইগুলো যেন সমস্ত তোমার ম্যাচ থাকে। না হলে কিন্তু তোমার এনএমআর ডেটার সঙ্গে কম্পাউন্ডের স্ট্রাকচারের কোথাও একটা এরর থেকে গেল। হতে পারে তুমি 90% মিলিয়েছো, কিন্তু 10% কোথাও এরর থেকে যেতে পারে। সো দ্য ম্যাচ, দ্য কমপ্লিট ম্যাচ উই অলওয়েজ রিকোয়ার কমপ্লিট। যতটা করতে পারবো ততটা ভালো, যতটা করতে পারবো ততটা ভালো। এবারে একদিনে এটা হয় না, এটা বিভিন্ন প্রবলেম করতে 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 এটা একটা সময় পেরে যাবে। এই যেমন ধরো এখানে একটা কম্পাউন্ড, একটা অদ্ভুত কম্পাউন্ড, টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড। এখানে তিনটে যে মিথাইল আছে, একই ধরনের মিথাইল, কারণ তিনটেই একটা কার্বনে লেগে আছে, আর তিনটেই ব্রোমিন থেকে ইকুইডিস্টেন্ট। যদি আমি স্টিরিওকেমিক্যালি দেখি, তিনটেই ব্রোমিন থেকে ইকুইডিস্টেন্ট, তাহলে একটাই পিক পাচ্ছি। এবং সেটার মধ্যে নখানা ইন্টিগ্রেশন ভ্যালু হবে 9H, আর সবই প্রায় ওই প্রাইমারি অ্যালকাইল, তাই 1.5 থেকে 2 বা 1 থেকে 1.5 এর রেঞ্জে পাবো। দেখো এখানে একটাই পিক এসছে। তাই তোমাকে যদি আমি বলে দিই 9টা হাইড্রোজেন, একটা পিক মানে তুমি কি বুঝে গেলে যে একই ধরনের প্রোটন আছে, কিন্তু 9টা হাইড্রোজেন। এবার 9টা হাইড্রোজেন কি করে নিয়ে আসবো? কি করে 9টা হাইড্রোজেন নিয়ে আসবো? তাহলে তুমি আগে পিকের পজিশন দেখো, 1.5 থেকে 2, তার মানে তুমি কোথাটা আন্দাজ করতে পারছো, তাহলে হয়তো প্রাইমারি অ্যালকাইল আছে। তো প্রাইমারি অ্যালকাইল যদি হয়, তাহলে CH3 আগে ধরে চলি। তাহলে 9টা হাইড্রোজেন মানে 3টে CH3 নেবো। তাহলে 3টে CH3 বলো, 3টে CH3 তো একে অপরের সঙ্গে লাগতে পারে না, তাহলে মাঝে একটা কার্বন দিলাম। এইবারে ব্রোমিন, ব্রোমিনটা আছে কিনা আমি বলতে পারবো না। এখান থেকে ব্রোমিনের কোনো ইন্টারপ্রিটেশন নেই। এবার ব্রোমিনটা পেতে গেলে কি করতে হবে? মেবি আই হ্যাভ টু গো টু ইনফ্রারেড, মেবি আই হ্যাভ টু গো টু মাস, যে মাসের সঙ্গে ম্যাচ করে আমি ব্রোমিনের মলিকুলার রেটটা পাবো, বুঝবো এখানে ব্রোমিন আছে। সেই জন্য আমি বলি সবসময় একটি স্পেকট্রোস্কোপি থেকে 100% ইনফরমেশন গ্যাদার করা যায় না, অন্য স্পেকট্রোস্কোপি লাগে, বাট সেটা তোমাকে দিয়ে দেবে। তারপরে বাকিটা তোমাকে ম্যাচ করাতে হবে, ঠিক আছে? তো এগুলো সিম্পল মলিকুল। ইফ ইউ গো টু সামহাট কমপ্লেক্স, ইউ উইল ফাইন্ড মোর এক্সাম্পলস। এখানে আরো 2-3টে এক্সাম্পল আছে, আমি লিঙ্কটা দিয়ে দেবো গ্রুপে, এবং এখানে ঢুকে ঢুকে দেখতে পারো, দিয়ে নিজে আগে এক্সপ্লেন করার চেষ্টা করবে, করতে পারছো কি, ঠিক আছে? নিজে এক্সপ্লেন করো। পরের দিকে দেখো কিছু কিছু একটু বড় এসছে, সেখানে কেমিক্যাল শিফটের পজিশন বা স্প্লিটেড পিকস, এগুলো কখনো কখনো যে বললাম 2-একটা একটু ভুল থাকতে পারে, কোথাও কোথাও একটা পিক এক্সট্রা পড়ে গেছে, একটা পিক মিসিং হতে পারে, সেই জায়গাটা আন্ডারলাইন করে রেখে দেবে। তারপর দেখে বাকিটা ম্যাচ করছে কিনা। হতেই পারে হয়তো 1% এরর হয়তো এদের ড্রয়িং এ হয়ে গেল বা কিছু হয়ে গেল, বাকিটা ম্যাচ করলো, তুমি একটা ম্যাচ করাতে পারলে কনফিডেন্স পেলে। বই থেকে করো, সিলভারস্টেন দেখো, কেম দেখো, চাটওয়াল দেখো, ট্রাই দ্য প্র্যাকটিস প্রবলেমস। মরিসন এন্ড বয়েড বারবার দেখতে বলি আমি, মরিসন বয়েড এরকম প্রচুর প্রবলেম দেওয়া আছে, ঠিক আছে?
try, practice, and in the next class ask me if you find difficult. এটা নিজে প্র্যাকটিস না করলে হবে না। আমি হয়তো আরো 2-1টা প্রবলেম আলোচনা করবো, ব্যাস আমি তো আর আধ ঘন্টা আলোচনা করলাম, তাতেই কি তুমি সব শিখে গেলে? তুমি একটা হেল্প পেলে, বাট তোমাকে প্র্যাকটিস করতে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস। ওকে, so this is today's class. We are almost at the end of the meeting, so just go study your book. I will post this link, study this link as well, practice problems. We'll come back to the next class with the actual problems. ঠিক আছে, so thank you all. I'm concluding the meeting. I'll post the video to the YouTube by either today or tomorrow. So আমি 2-1 দিনের মধ্যে ভিডিওটা পোস্ট করব। তোমরা আগে এটা লিংকটা দেখো, আমার এটা দেখো, ঠিক আছে? Okay, so I'm ending the class.